ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকের মক টেস্ট পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, দ্য সার্ভেন্ট অফ ইন্ডিয়া কে গঠন করেছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। দেখো, দ্য সার্ভেন্ট অফ ইন্ডিয়া গঠন করেছিলেন, সঠিক উত্তর অপশন সি, জি.কে. গোখলে। অথবা অপশনে যদি জি.কে. গোখলে না থাকে তো সেক্ষেত্রে কিন্তু গোপাল কৃষ্ণ গোখলে অর্থাৎ পুরো নামটা কিন্তু থাকবে। তো দেখে অ্যান্সার করবে। চলে যাব নেক্সট প্রশ্নে। নেক্সট দেখো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এখান থেকে কিন্তু প্রশ্ন এক্সামে থাকে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, তৃতীয়। তো তৃতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এখানে কিন্তু এই সবুজ বিপ্লব যে ঘটনা সেটি কিন্তু সূচনা হয়েছিল। তো ভারতে এই বিপ্লবের জনক কে ছিল? অবশ্যই নামটা মনে রাখবে, এম.এস. স্বামীনাথন। সম্প্রতিকালে ইনি কিন্তু প্রয়াত হয়েছেন। তো অবশ্যই এটি মনে রাখবে, এক্সামে কিন্তু আসতে পারে। নেক্সট দেখো, ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে আছে। তো মনে রাখবে, ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র, সঠিক উত্তর অপশন এ, মহারাষ্ট্রের তারাপুর। তো অবশ্যই কিন্তু প্রশ্নটি ঘুরে এরকমও আসে যে ভারতের প্রথম পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র এটি কোন রাজ্যে অবস্থিত? তো সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্রে। তো মহারাষ্ট্রের তারাপুরে কিন্তু প্রথম স্থাপিত হয়েছিল পারমাণবিক কেন্দ্র। এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আসে, কালপক্কম। তো এটি কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত। এই তামিলনাড়ুতে এই কালপক্কম কিন্তু অবস্থিত। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে এসেছে বিগত বছরে, অবশ্যই মনে রাখবে। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। একেই কি বলে সভ্যতা গ্রন্থটি কার রচনা? তো বিভিন্ন উপন্যাস বা গ্রন্থ এগুলি থেকে কিন্তু বিগত বছরের প্রশ্ন এসছে। তো দেখো, একেই কি বলে সভ্যতা এই গ্রন্থটি রচনা করেছিলেন অপশন বি, মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট ডাব্লিউবিতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এসেছিল, আশাপূর্ণা দেবী। এনার এটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে প্রথম প্রতিশ্রুতি। মনে রাখবে, অনেস্ট প্রমিস। অনেস্ট প্রমিস বা প্রথম প্রতিশ্রুতি এটি কিন্তু এসেছিল ডাব্লিউবি কনস্টেবলে। নেক্সট দেখো, সমান নিউট্রন সংখ্যা কিন্তু পরমাণু সংখ্যা ভিন্ন, একে আমরা কি বলি? তো যাদের নিউট্রন সংখ্যা কিন্তু ভিন্ন রয়েছে কিন্তু পরমাণু ক্রমাঙ্কে, তাদেরকে আমরা কিন্তু আইসোবার বলে থাকি। কিন্তু এখানে দেখো, নিউট্রন সংখ্যা সমান কিন্তু পরমাণু ক্রমাঙ্ক ভিন্ন। তো একে আমরা কি বলবো? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আইসোটোন। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বিগত বছরে ছিল, অবশ্যই দেখে রাখবে। নেক্সট দেখো, এক্স রশ্মি, এই এক্স রশ্মি যার মধ্য দিয়ে যেতে পারে না, সঠিক উত্তর কি? অপশন বি দেখো, সঠিক উত্তর হয়ে যাবে হাড়। তো তোমরা যখন দেখবে ডক্টর খেলায় বা বিভিন্ন যে হসপিটাল রয়েছে, বিশেষত ডাক্তারখানা বা হসপিটালগুলোতে যখন এক্স রে করতে পাঠায়, তো এক্স রে করতে পাঠানোর একটাই কারণ হচ্ছে যদি কারো হাড় ভেঙে যায়, তো যেহেতু এক্স রশ্মি হাড়ের মধ্যে দিয়ে যেতে পারে না, অর্থাৎ মাংসপেশিকে কিন্তু ভেদ করতে পারে, ফলে হাড়ের যে ছবিটা সেটা কিন্তু স্পষ্ট ফুটে ওঠে। তো এই জন্য কিন্তু এক্স রে করা হয়। তো অবশ্যই কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো, এম রাজেশ্বর রাও নিম্নোক্ত কোন সংস্থার ডেপুটি গভর্নর হিসেবে পুনরায় নিযুক্ত হলেন? অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো এম রাজেশ্বর রাও নিম্নোক্ত যে সংস্থাটি যুক্ত হলেন, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, আরবিআই। নেক্সট ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যাসিড থেকে, বিগত বছরে কিন্তু প্রচুর পরিমাণে এই প্রশ্নটি রিপিট হয়েছে, প্রত্যেকে কিন্তু ডবল স্টার দেবে, ভীষণ পরিমাণে এক্সামে আসে। পেশির ক্লান্তির জন্য দায়ী কি? তো অবশ্যই মনে রাখবে, পেশির ক্লান্তির জন্য দায়ী হচ্ছে সঠিক উত্তর অপশন সি, ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড পেশির ক্লান্তির জন্য দায়ী। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? তো দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ শুরু হয়েছিল, সঠিক উত্তর অপশন বি, 1780 সালে। তো কাদের মধ্যে হয়েছিল? তো দ্বিতীয় ইঙ্গ মহীশূর হয়েছিল
হায়দ্রাবাদের যে মহীশূর শাসক টিপু সুলতান এবং ইংরেজ এই দুভয়ের মধ্যে কিন্তু সংঘটিত হয়েছিল। ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু আসে। নেক্সট প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে। বিগত বছরে কিন্তু এই সমস্ত সংস্থা থেকে কিন্তু বিশাল পরিমাণের প্রশ্ন আসে। তো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 1919 সালে। তো এই ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যেটি আমরা জানি ILO, তো এর যে হেডকোয়ার্টার্স এটি কোথায় অবস্থিত, এক্সামে কিন্তু এটি আসে। তো মনে রাখবে এটি জেনেভাতে অবস্থিত, জেনেভাতে এটি অবস্থিত। ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে আসে। তো এই জেনেভাটি কোথায়, তো এটি হচ্ছে সুইজারল্যান্ড। নেক্সট দেখো, নিচের কোনটি নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ? বিগত বছরে এসছে, অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দিয়ে রাখবে। নাইট্রোজেনবিহীন, তো এখান থেকে দুই রকমের প্রশ্ন কিন্তু আসে, একটি নাইট্রোজেনবিহীন হরমোন এবং নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ। তো যদি রেচন পদার্থ জিজ্ঞাসা করা হয় তো সেক্ষেত্রে আনসার করবে অপশন সি রজন। তো এটি কিন্তু নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ। এবং যদি বলা হয় নাইট্রোজেনবিহীন হরমোন তো সেক্ষেত্রে আনসার করবে জিব্রেলিন, জিব্রেলিন, মনে রাখবে। জিব্রেলিন, এই জিব্রেলিন হরমোনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আসে যে এটি বীজের যে সুপ্ত দশা সেটি কিন্তু ভঙ্গ করে। চলো নেক্সট প্রশ্ন, ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের একটি গুরুত্বপূর্ণ স্তর। তো প্রতি 1 কিলোমিটারে যত ডিগ্রি সেন্টিগ্রেড হারে উত্তাপ কমতে থাকে, ভীষণ পরিমাণে এক্সাম আসে। বিগত বছরে কিন্তু এই প্রশ্নটি এসছে। তো দেখো ট্রোপোস্ফিয়ারে প্রতি কিলোমিটারে কত ডিগ্রি করে সেন্টিগ্রেড উত্তাপটা কমতে থাকে, যত তুমি উপর দিকে উঠবে তত কিন্তু অপশান বি দেখো 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ যত উপরের দিকে ওঠা যায় ততই দেখা যাচ্ছে প্রতি কিলোমিটারে কিন্তু 6.4 এই ডিগ্রি উষ্ণতা কিন্তু কমতে থাকে। নেক্সট, ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে সংস্কৃতি ও শিক্ষার অধিকার রয়েছে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই এর প্রশ্নটিকে ডবল স্টার দিয়ে রাখবে। এখান থেকে প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে রিপিট করে। তো দেখবে ভারতীয় সংবিধানের যে অনুচ্ছেদ রয়েছে অপশান সি দেখো সঠিক উত্তর 29 এবং 30। তো এইখানে কিন্তু সংস্কৃতি ও শিক্ষার অধিকার বর্ণিত রয়েছে। এবার এক্সামে কিন্তু এই প্রশ্নটি সরাসরি আসে না, এইখান থেকে দুটো প্রশ্ন বিগত বছরে এসছে। মনে রাখবে 29 নম্বর ধারা সংখ্যালঘুদের শিক্ষার অধিকার, 30 নম্বর ধারা সংখ্যালঘুদের নিজস্ব মতামত অনুযায়ী কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট স্থাপনের অধিকার। তো এই দুটো বিষয় কিন্তু মনে রাখবে, এই দুটো বিষয় কিন্তু এক্সামে বিশেষত প্রশ্ন আসছে। নেক্সট প্রশ্ন দেখো, যোজনা থেকে এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্প্রতি কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী গ্রামীণ আবাস ন্যায় যোজনা চালু করেছে? অর্থাৎ কোন রাজ্য সরকার যিনি গ্রামীণ যে আবাস ন্যায় সেটি কিন্তু যে যোজনা সেটি চালু করেছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ছত্তিশগড়। এই ছত্তিশগড় রাজ্য সরকার ইনি গ্রামীণ আবাস যোজনার ন্যায় একটি কিন্তু যোজনা চালু করেছে। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে প্রশ্নটিকে স্টার মার্ক দিয়ে রাখবে। দেখো দার উল সাফা কে প্রতিষ্ঠা করেছিলেন? বিগত বছরে এসছে প্রশ্নটি। তো দার উল সাফা প্রতিষ্ঠা করেছিলেন অপশান সি হচ্ছে সঠিক উত্তর ফিরোজ শাহ তুগলক। তো ফিরোজ শাহ তুগলক কিন্তু দার উল সাফা প্রতিষ্ঠা করেছিলেন। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আসে, ফিরোজ শাহকে আমরা কী বলি? সুলতানি যুগের আকবর। মনে রাখবে সুলতানি যুগের আকবর, ভীষণ পরিমাণে এক্সামে আসে। এবং ইনি কিন্তু জিজিয়া কর মানে চালু করেছিলেন, সুলতানি সাম্রাজ্যে কিন্তু জিজিয়া কর চালু করেছিলেন কে? এই ফিরোজ শাহ তুগলক। এখান থেকে অপর একটি প্রশ্ন কিন্তু আসে, মুহাম্মদ বিন তুগলক যাকে আমরা পাগলা রাজা বলে থাকি, পাগলা। তো পাগলা রাজা বলে কিন্তু পরিচিত মুহাম্মদ বিন তুগলক। ভীষণ পরিমাণে কিন্তু এই প্রশ্নটি বিগত বছরে এসেছে, অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটি কিন্তু গণপরিষদ থেকে প্রচুর পরিমাণে রিপিট করে। দেখো গণপরিষদের যে প্রথম অধিবেশন, তো প্রথম অধিবেশন কবে হয়েছিল? সঠিক উত্তর অপশান বি 1946 সালের 9 ডিসেম্বর। এবং এই 9 ডিসেম্বর যে সভাপতি কে ছিলেন এটি কিন্তু এক্সামে আসে, তো অবশ্যই কিন্তু মনে রাখবে।
এক্সামে কিন্তু এই অধিবেশন থেকে অপর একটি প্রশ্ন বিগত বছর এসছে যে এটি ছিল হচ্ছে প্রথম অধিবেশন এবং শেষ অধিবেশন কবে হয়। তো শেষ অধিবেশন হয়েছিল মনে রাখবে 23 ডিসেম্বর, অর্থাৎ 23শে ডিসেম্বর কিন্তু সংঘটিত হয়েছিল গণপরিষদের শেষ অধিবেশন। নেক্সট দেখো, ট্রাকিয়ার ব্যাস কত? তো বিভিন্ন যে সমস্ত পতঙ্গ রয়েছে তো সেই শ্রেণীর যে শ্বাসাঙ্গ তো ট্রাকিয়া, তো এর ব্যাস কত সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি। দেখো 1.5 থেকে 2 সেমি কিন্তু এই ট্রাকিয়ার ব্যাস। অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে প্রশ্নটিকে। নেক্সট, গদর পার্টির প্রথম সভাপতি কে ছিলেন? তো গদর পার্টির থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বিগত বছর দেখেছি। তো একটু যদি প্রশ্নটিকে ডিপ করে বা কঠিন করে তো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে থাকবে। তো দেখো, গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1913। আমরা প্রত্যেকে জানি 1913, এবং প্রতিষ্ঠাতা ছিলেন লালা হরদয়াল। কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? আমেরিকার সান ফ্রান্সিসকোতে। তো এই বিষয়টি মনে রাখবে, এখান থেকে বিশেষত প্রশ্নগুলি বিগত বছর আসে। এবার আজকের প্রশ্নের সঠিক উত্তর দেখো, গদর পার্টির প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মোহন সিং ভাকনা। এই মোহন সিং ভাকনা কিন্তু গদর পার্টির প্রথম সভাপতি ছিলেন। আশা করি বিষয়গুলি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেও। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের কখন কালবৈশাখী ঝড় হয়? অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সময়টায় কালবৈশাখী ঝড় সংঘটিত হয় তো কোন মাসে হয় সেটাই কিন্তু জানতে চাওয়া হয়েছে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, এপ্রিল মে মাস। এই এপ্রিল মে মাসে কিন্তু, যেটা আমাদের বাংলায় বৈশাখ মাস কিন্তু পড়ে যায়, তো সেই সময়তে কিন্তু পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে কালবৈশাখী ঝড় দেখা যায়। এবার এক্সামে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, কালবৈশাখী ঝড়কে আমরা বাংলায় বলছি কিন্তু এটিকে অসমে কী নামে ডাকা হয়? তো অসমে বলা হয় বারদৈ ছেলা। বারদৈ ছেলা মনে রাখবে, প্রশ্নটি কিন্তু আসে। আসামে বলা হয় কিন্তু একে বারদৈ ছেলা। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে প্রশ্নটিকে ডবল স্টার দেবে, বিগত বছরে এসছে। দেখো, ভারতে আয়তনের দিক থেকে কোন ধরনের বনভূমি শতকরা বেশি রয়েছে? তো আয়তনের দিক থেকে কোন ধরনের বনভূমি শতকরা বেশি রয়েছে? সঠিক উত্তর কি? অপশন বি হবে। দেখো, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। লাস্ট ডাব্লিউপিতে কিন্তু এটি প্রশ্ন এসেছিল শিশু কোন শ্রেণীর উদ্ভিদ? তো মনে রাখবে, শিশু হচ্ছে কিন্তু পর্ণমোচী উদ্ভিদ, ক্রান্তীয় পর্ণমোচী। তো এটি কিন্তু এসেছিল, অবশ্যই মনে রাখবে। দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু আগে আলোচনা করেছিলাম, সম্প্রতি প্রয়াত তথা ভারতের সবুজ বিপ্লবের জনকের নাম কি? সম্প্রতি প্রয়াত তথা ভারতের সবুজ বিপ্লবের জনক কি? তো একটু আগে কিন্তু আলোচনা করেছিলাম, অবশ্যই প্রশ্নটিকে ডবল স্টার দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ। তো সম্প্রতিকালে প্রয়াত হয়েছেন অপশন ডি, এম.এস. স্বামীনাথন, যিনি সবুজ বিপ্লবের জনক। তো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই সবুজ বিপ্লব হয়েছিল? তো অবশ্যই মনে রাখবে, থার্ড বা তৃতীয়। এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, একটু আগে কিন্তু আমরা অ্যান্সার করলাম, থার্ড বা তৃতীয়। চলো নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় তপশিলে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা রয়েছে? তো গুরুত্বপূর্ণ একটি টপিক দেখো, ভারতীয় যে পঞ্চায়েতি রাজ, তো এই পঞ্চায়েতি রাজের উপরে কিন্তু একটি বিস্তারিত ডিটেলস ক্লাস দেওয়া রয়েছে। তো ক্লাসটি যদি তোমরা দেখো, পঞ্চায়েত সম্পর্কে এমন কোনো প্রশ্ন তোমাদের নিয়ে কনফিউশন থাকবে না, এবং ওই ক্লাসটির বাইরে কিন্তু পঞ্চায়েত সম্পর্কে কোনো প্রশ্ন এক্সামে আসবে না। অবশ্যই ক্লাসটি দেখে নেওয়ার চেষ্টা করবে। পঞ্চায়েতি রাজ বলে কিন্তু প্রশ্ন রয়েছে, কীভাবে পঞ্চায়েত ব্যবস্থা সৃষ্টি হলো, তো সেই বিষয়ে কিন্তু বিস্তারিত প্রশ্ন সেখানে রয়েছে। তো দেখো, ভারতীয় সংবিধানের কত নম্বর তপশিলে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা রয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 11 নম্বর তপশিল। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে। এবং 12 নম্বরটা অবশ্যই খেয়াল রাখবে, 12 অর্থাৎ 12 নম্বর যে তপশিল রয়েছে এখানে হচ্ছে পৌরসভা বা মিউনিসিপ্যালিটি। মনে রাখবে, পৌরসভা বা মিউনিসিপ্যালিটি কিন্তু এখানে রয়েছে। নেক্সট, ভারত ও চীনের মধ্যে অবস্থিত সীমান্তরেখার নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্সাম থেকে এখান থেকে প্রশ্ন আসে, অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে। ভারত ও চীনের মধ্যে যে অবস্থিত সীমারেখা সেটি কি? তো ভারত ও চীনের মধ্যে অবস্থিত সীমারেখা হচ্ছে সঠিক উত্তর অপশন এ, ম্যাকমোহন লাইন। নেক্সট দেখো, 24 ডিগ্রি প্যারালাল
তো এটিও কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে অবস্থিত। অবশ্য মনে রাখবে এটি কিন্তু ভারত এবং পাকিস্তান, ইন্ডিয়া এবং পাকিস্তান এই দুজনের মধ্যে কিন্তু অবস্থিত 24তম প্যারালাল। অবশ্যই মনে রাখবে। চলো নেক্সট প্রশ্ন দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু রয়েছে সোমপুর বিহার। তো বিভিন্ন যে সমস্ত বিহার বা বৌদ্ধ মঠগুলি ছিল, তো এগুলির যে প্রতিষ্ঠাতা, এখান থেকে কিন্তু প্রশ্ন বিগত বছরে এসছে, আপকামিং এক্সাম কিন্তু থাকবে। তো সোমপুর বিহার স্থাপন কে করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, দেবপাল। এই দেবপাল কিন্তু সোমপুর বিহার প্রতিষ্ঠা করেছিলেন। এই সময় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, গোপাল। তো গোপাল প্রতিষ্ঠা করেছিলেন কি? ওদন্তপুরী। মনে রাখবে ওদন্তপুরী, ওদন্তপুরী ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই এক্সামে কিন্তু এসছে। ওদন্তপুরী স্থাপন করেছিলেন কে? গোপাল। এবং ধর্মপাল একটি বিখ্যাত প্রতিষ্ঠান, যেটি বিক্রমশীল মহাবিহার। মনে রাখবে বিক্রম, বিক্রম এই বিক্রমশীল মহাবিহার স্থাপন করেছিলেন কে? ধর্মপাল। নেক্সট, ভারতীয় সংবিধানের সর্ববৃহৎ উৎস কোনটি ছিল? অর্থাৎ ভারতীয় সংবিধান যে গঠিত হয়েছিল, তো এর যে সবথেকে বেশিরভাগ যে অংশটা নেওয়া হয়েছিল সেটি কোথা থেকে? তো অবশ্যই মনে রাখবে সঠিক উত্তর অপশন বি, ভারত শাসন আইন 1935। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটি, অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে। ভারত শাসন আইন 1935 এখান থেকে কিন্তু নেওয়া হয়েছিল, এক্সামে কিন্তু আসে। তো এখান থেকে এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে 1919 জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, তারিখটা ভীষণ গুরুত্বপূর্ণ, 13 এপ্রিল, অর্থাৎ 13 এপ্রিল কিন্তু সংঘটিত হয়েছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এসে আসে। এবং ভারতের স্বাধীনতা আইন 1947 সালে কিন্তু পাশ হয়েছিল। এবং এটি কত সালে পাশ হয়েছিল আমরা কিন্তু প্রত্যেকে জানি, তারিখটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 18 জুলাই। তো তারিখটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখছি 18 জুলাই। এই বিষয় দুটি মনে রাখবে, তাহলে কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। চলো নেক্সট দেখো, এই প্রশ্নটি কিন্তু ভীষণ পরিমাণে আমাদের মক টেস্ট পর্বে করানো হয়েছে। আশা করি তোমাদের কিন্তু অ্যান্সার ঠোঁটের ডগায় লেগে থাকা দরকার, কেননা এই প্রশ্নটি বিগত মক টেস্ট পর্বগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে আলোচনা করেছে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, বাংলা অর্থ কি? ভারত সভা। তো বিশেষত ইংরেজি টার্মটা বেশি উল্লেখ করা থাকে। তো দেখো, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠাতাকে সঠিক উত্তর অপশন বি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সালটা ভীষণ গুরুত্বপূর্ণ বলেছিলাম, এক্সামে কিন্তু সালটা উল্লেখ করে দেওয়া থাকে। সঠিক উত্তর 1876, অবশ্যই মনে রাখবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। বিভিন্ন যে অরণ্যগুলো আছে এখান থেকে বিগত বছরের প্রশ্ন এসছে। শাল গাছ হচ্ছে এক ধরনের কোন প্রকৃতির অরণ্য? তো শাল গাছ আমরা জানি, শাল, সেগুন এগুলো কী ধরনের অরণ্য? তো এগুলি হচ্ছে কিন্তু অপশন ডি হবে সঠিক উত্তর, পর্ণমোচী বৃক্ষ। অর্থাৎ এগুলি বছরে একটি নির্দিষ্ট সময়তে কিন্তু সমস্ত পাতা ঝরে যায়, তো তাই এদেরকে কিন্তু পর্ণমোচী বলা হয়। মনে রাখবে পর্ণমোচী। নেক্সট, সম্প্রতি কোথায় ভারতের প্রথম সোলার রুফ এই যে সাইকেলিং ট্র্যাক এটি চালু হলো? তো সঠিক উত্তর হবে অপশন ডি, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা। তো এখানে কিন্তু ভারতের প্রথম সোলার রুফ সাইকেলিং ট্র্যাক এটি চালু হয়েছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। চলো নেক্সট প্রশ্ন দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু আমাদের বিগত মক টেস্ট পর্বে আলোচনা করেছি, ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে আসে। বিভিন্ন যে দর্পণ, মোটর গাড়ির ভিউ ফাইন্ডার কিংবা হেডলাইট অথবা দন্ত চিকিৎসক বা সেলুনে কী কী ধরনের দর্পণ ব্যবহার করে হয়, তো এইখান থেকে বিগত বছরে কিন্তু প্রচুর প্রশ্ন এসছে, আপকামিং এক্সামও কিন্তু আসবে। তো দন্ত চিকিৎসায় ব্যবহার করে কোন ধরনের আয়না বা দর্পণ? তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি, অবতল। ভীষণ গুরুত্বপূর্ণ। এবং সমতল এটি ব্যবহার করা হচ্ছে সেলুনে। উত্তল বললাম ভিউ ফাইন্ডারে, এবং অধিবৃত্তীয় বা যদি অবতল দর্পণ বলা হয় তো সেগুলি কিন্তু হেডলাইটে অ্যান্সার হয়ে যাবে। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠিত দলটি কী ছিল? অর্থাৎ জাতীয় কংগ্রেস থেকে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে দেখতে পাই যে 1939 সালটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো 1939 এই সময়তে কী হয়েছিল? সুভাষচন্দ্র বিরুদ্ধে যখন ত্রিপুরী অধিবেশন,
তো ত্রিপুরা অধিবেশন 1939 কিন্তু হয়েছিল। তো এই সময়তে নেতাজির বিরুদ্ধে পট্টভি সীতারামাইকে কিন্তু দাঁড় করানো হয়েছিল এবং তিনি পরবর্তীকালে এই 1939 সালে কিন্তু কংগ্রেস ত্যাগ করেছিলেন এবং নিজস্ব দল প্রতিষ্ঠা করেছিলেন। তো কি সেই দলটি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ফরওয়ার্ড ব্লক। তো বিষয়টি মনে রাখবে, 1939 তিনি কিন্তু এই ফরওয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠা করেছিলেন। এক্সামে কিন্তু সালটাও আসে, আবার দলটাও কিন্তু আসে, অবশ্যই মনে রাখবে। নেক্সট, নিম্নলিখিতের মধ্যে কে ফরাসিদের সঙ্গে যুক্ত ছিলেন? তো ফরাসিদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আতাত সম্পর্কে আমরা জানি যে ভারতীয় কোন শাসক ইনি ফরাসিদের সঙ্গে যুক্ত ছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, টিপু সুলতান। তোমরা জ্যাকোবিন ক্লাব একটা নাম শুনেছ। তো জ্যাকোবিন ক্লাব ছিল হচ্ছে ইউরোপীয় একটি ক্লাব যেটি ফরাসিদের অধীনে ছিল। তো এই জ্যাকোবিন ক্লাবের সদস্য কিন্তু ছিলেন, দেখো, এই টিপু সুলতান, আমরা কিন্তু জানি। তো এই টিপু সুলতান জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিল। তো মনে রাখবে, এই জন্য কিন্তু তিনি ফরাসিদের সঙ্গে যুক্ত ছিলেন, ভীষণ গুরুত্বপূর্ণ। এবং যখন ইংরেজদের সঙ্গে এই টিপু সুলতানের যখন যুদ্ধ বাঁধে তখন কিন্তু তিনি ফরাসিদের কাছে সাহায্য প্রার্থী চেয়েছিলেন। ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হয়? ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, জলন্ধর বা পাঞ্জাব। তো এখানে কিন্তু ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, জাইলেম সাল সংবহন করে পাতা থেকে মূলে, মূল থেকে পাতায়, নাকি ট্রকির থেকে ভুসলে এবং তন্ত্র থেকে টেরগিডে? তো জাইলেম এবং ফ্লোয়েম উদ্ভিদের ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা জানি। দেখো, জাইলেম হচ্ছে ওর কাজ, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মূল থেকে পাতায় জল মানে খনিজ এবং জল পৌঁছে দেওয়া। তো এই খনিজ এবং জল পৌঁছে দেওয়ার ফলে সালোকসংশ্লেষের ফলে যে খাদ্য উৎপাদিত হয়, তো এই খাদ্যকে কি করে, ফ্লোয়েম যে কলাটি থাকে, তো এটি সারা শরীরে কিন্তু উদ্ভিদের ছড়িয়ে দেয়। তো এই দুটো কাজ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবে যে জাইলেম হচ্ছে মাটি থেকে জল এবং খনিজ লবণ সেটি শোষণ করে এবং শোষণ করার পর উদ্ভিদ দিয়ে পৌঁছে দেয়, এবং ফ্লোয়েম সালোক সংশ্লেষের ফলে যে খাদ্য উৎপন্ন হয় সেটিকে সারা শরীরে ছড়িয়ে দেয়। তো এটাই হচ্ছে এই দুজনের প্রধান কাজ। চলো নেক্সট প্রশ্ন দেখো, পতঙ্গের মাধ্যমে পরাগযোগকে কী বলা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে ডবল স্টার দেবে। দেখো, পতঙ্গের মাধ্যমে পরাগযোগকে বলা হয়, সঠিক উত্তর অপশন এ, এন্টোমোফিলি। তো এন্টোমো কথাটির অর্থ হচ্ছে কিন্তু পতঙ্গ, এবং পরাগযোগ তাকে বলা হচ্ছে ফিলি। তো সঠিক উত্তর কিন্তু এন্টোমোফিলি হয়ে যাবে। এবং এই পতঙ্গ সংক্রান্ত বিদ্যা থেকে একটি প্রশ্ন আসে, তো মনে রাখবে পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এন্টোমোলজি। তো লজি কথার অর্থ হচ্ছে জ্ঞান বা বিদ্যা, আর এন্টোমো কথাটা হচ্ছে পতঙ্গ। তো পতঙ্গ সংক্রান্ত বিদ্যা যেটি হবে সেটি এন্টোমোলজি। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। দেখো, কবে ইন্টারন্যাশনাল কফি ডে পালিত হয়? ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে প্রশ্নটিকে। ইন্টারন্যাশনাল কফি ডে পালিত হয় 1 অক্টোবর। নেক্সট, কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ, এই ধরনের প্রশ্নগুলি কিন্তু বারবার এক্সামে রিপিট করে। বিগত বছরগুলোর প্রশ্নপত্র উঠিয়ে দেখবে কতবার এই প্রশ্নগুলি রিপিট করেছে। তো সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, জ্যোতিবা ফুলে। তো ইনি কিন্তু মহারাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ধর্ম সংস্কারক ছিলেন। ইনি গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ লিখেছিলেন, মনে রাখবে এক্সামে কিন্তু বিগত বছরে এসেছে, গোলামগিরি। গোলামগিরি ভীষণ গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, এক্সাম কিন্তু মাঝে মধ্যে জিজ্ঞাসা করা হয় যে জ্যোতিবা ফুলে বা গোলামগিরি কার লেখা, তবে মনে রাখবে জ্যোতিবা ফুলে। নেক্সট, ফসফোরাইলেশন প্রক্রিয়া কে আবিষ্কার করেছিলেন? তো আবিষ্কার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ওয়ার্টসবার্গ। এই ওয়ার্টসবার্গ কিন্তু ফসফোরাইজেশন এই প্রক্রিয়াটি আবিষ্কার করেছিলেন। তো কেলভিন তাপের একক আমরা জানি, এটি আবিষ্কার করেছিলেন কে? কেলভিন। তারপরে প্রিস্টলে, তো জোসেফ প্রিস্টলে ইনি কিন্তু এটি গুরুত্বপূর্ণ আবিষ্কার, অক্সিজেন বা O2। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। চলো, অক্সিজেন প্রিস্টলে কিন্তু, এবং হাইড্রোজেন গতকাল একটি মক টেস্ট পর্বে কিন্তু ছিল যে হাইড্রোজেন গ্যাস সেটি হচ্ছে ক্যাভেন্ডিশ। এই দুটো প্রশ্ন কিন্তু মনে রাখবে, এক্সামে কিন্তু আসে। দেখো, সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে প্রশ্নটিকে ডবল স্টার দেবে।
এই সমস্ত প্রশ্নগুলি ভীষণ পরিমাণে এক্সামে রিপিট করে এবং 100% এখান থেকে কমন পাওয়া যায়। তো হিন্দু প্যাট্রিয়ট এর পত্রিকা সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, হরিশচন্দ্র মুখার্জি। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিশির কুমার ঘোষ এর গুরুত্বপূর্ণ ব্যক্তি? আনন্দবাজার। নেক্সট, গুরুত্বপূর্ণ প্রশ্ন, আন্দোলন শুরুতে গান্ধীজি করেঙ্গে ইয়া মরেঙ্গে ডাক দিয়েছিলেন, কোন আন্দোলন সেটি? তো করেঙ্গে ইয়া মরেঙ্গে অর্থাৎ করবো অথবা মরবো, এই আন্দোলনে ডাক দিয়েছিলেন গান্ধীজি। সঠিক উত্তর অপশন সি, ভারত ছাড়ো আন্দোলন। এক্সামে যদি ভারত ছাড়ো আন্দোলন না থাকে তো সেক্ষেত্রে কিন্তু অগস্ট আন্দোলন, আগস্ট আন্দোলন কিন্তু অপশনে থাকবে, অবশ্যই মনে রাখবে, আগস্ট আন্দোলন বা আগস্ট মুভমেন্ট। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই মনে রাখবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। দেখো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্য থেকে প্রত্যেকে প্রশ্নটিকে ডবল স্টার দেবে, এতটা পরিমাণে এই প্রশ্নটি এক্সামে আসে। দেখো বিজয়নগর সাম্রাজ্যের আমরা গুরুত্বপূর্ণ শাসক কে জানি? চারটে শাসক মানে রাজবংশের মধ্যে গুরুত্বপূর্ণ শাসক ছিল হচ্ছে কৃষ্ণদেব রায়, যাকে শ্রেষ্ঠ রাজা বলা হয়। এই কৃষ্ণদেব রায় ইনি কিন্তু তেলেগু ভাষার একটি বিশিষ্ট আটজন প্রখ্যাত পণ্ডিতদের একটি সভা তৈরি করেছিলেন। তো এই আটজন যে সভাসদ ছিল তো এই তাদেরকে কি বলা হতো? অষ্টদিগ্গজ। অষ্টদিগ্গজ কিন্তু এই একত্রে বলা হতো। তো সঠিক উত্তর হবে অপশন ডি, কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় আমলের এই আটজন প্রখ্যাত পণ্ডিতকে অষ্টদিগ্গজ বলা হতো। তো এই পৃষ্ঠপোষক ছিলেন, অর্থাৎ তিনি কিন্তু এদের পৃষ্ঠপোষকতা করতেন। এই সময় কিন্তু ভীষণ পরিমাণে আসে, প্রশ্নটি অবশ্যই কিন্তু নখদর্পণে রাখবে। নেক্সট, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নিচের কোন পর্বত শ্রেণীর অন্তর্ভুক্ত? দেখো খুবই সহজ প্রশ্ন, কিন্তু অনেকেই প্রশ্নটি ভুল করে বসে। তো সঠিক উত্তর কিন্তু অপশন বি হবে, সিঙ্গালীলা। সে সান্দাকফু এটি কিন্তু সিঙ্গালীলার অন্তর্গত। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি? আমরা জানি যে সান্দাকফু। তো এটি কোন পর্বতের শ্রেণীর অন্তর্গত? তো অবশ্যই কিন্তু এটি সিঙ্গালীলা পর্বত শ্রেণীর অন্তর্গত। বিষয়টি অবশ্যই মনে রাখবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, সম্প্রতি কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সুখাশ্রয় এই যোজনাটি চালু করেছে? তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর অপশান সি, হিমাচল প্রদেশ। এই হিমাচল প্রদেশ কিন্তু সম্প্রতি চালু করা হয়েছে যে সুখ আশ্রয় যোজনা। চলো নেক্সট প্রশ্ন দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিচের কোনটির গলনাঙ্ক সর্বোচ্চ? অর্থাৎ কোনটি সর্বাধিক তাপ হলে তবেই কিন্তু গলে যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এল, অর্থাৎ অ্যালুমিনিয়াম। এটি কিন্তু সর্বাধিক তাপে কিন্তু গলবে। নেক্সট, গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। দেখো তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের ধারণা দেন, অর্থাৎ তাপ সংক্রান্ত যে গতি আছে, তাপ এক থেকে আরেক দিকে যায়। তো এই যে কথাটি এর প্রথম ধারণা কে দিয়েছিলেন? তো সঠিক উত্তর মনে রাখবে, মেয়র এবং হেলমেজ। অর্থাৎ তুমি যদি একটি দণ্ডকে রাখো, ধরো এই একটি দণ্ড রয়েছে, তো এই দণ্ডটির মধ্যে তুমি যদি এই মুহূর্তে এই প্রান্তে যদি তাপ দাও, যদি এটি তাপের সুপরিবাহী হয় তাহলে তাপটা কী হবে? আস্তে আস্তে এই দিক থেকে এই দিকে কিন্তু পরিবাহিত হবে। তো এই তাপের যে গতি অর্থাৎ পরিবাহিত হচ্ছে, এটা চলছে, তো এই গতির প্রথম ধারণা থেকে দিয়েছিলেন মেয়র এবং হেলমেজ। আশা করি বিষয়টি মনে রাখবে। চলো নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই প্রশ্নটিকে ডবল স্টার দেবে, ভীষণ পরিমাণে এক্সামে আসে। ভারতীয় প্রত্নতত্ত্বের জনক। তো ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন এ, আলেকজান্ডার কার্নিংহাম। তো আলেকজান্ডার কার্নিংহামকে কিন্তু এই ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয়। এক্সামে সিন্ধু সভ্যতা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছিল, জেল পুলিশে কিন্তু একটি প্রশ্ন আমরা দেখেছিলাম যে 2019-এ যে এক্সামটা হয়েছে সেখানে কিন্তু এসেছিল যে সিন্ধু সভ্যতার যে খনন কার্য, এই খনন কার্য পরিচালনার দায়িত্ব কে নিয়েছিলেন? তো অবশ্যই মনে রাখবে জন মার্শাল। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন যে জন মার্শাল ইনি কিন্তু দায়িত্ব গ্রহণ করেছিলেন। চলো নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে। মহাবিষুব এবং জলবিষুব কোন দুটি দিনকে বলা হয়? তো বিষুব এটি হচ্ছে, বিষুব কথার অর্থ হচ্ছে ইকুয়াস, অর্থাৎ হচ্ছে সমান, অর্থাৎ 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রি কিন্তু হবে। তো কোন দুটি দিনে হয়? তো মনে রাখবে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। এক্সামে কিন্তু এই তারিখ উল্লেখ করেই বলা হয় যে
কোন দিনটিতে মহাবিষু এবং জলবিষু? তো মার্চে মহাবিষু এবং জলবিষু হচ্ছে 23শে সেপ্টেম্বর। এই দুটি বিষয় মনে রাখবে। চলো দেখো, পৃথিবীর প্রাচীনতম শিলা হলো কোনটি? তো প্রাচীন বলতে কিন্তু সর্বাধিক যেটা হবে, তো সঠিক উত্তর অপশন ডি, আগ্নেয় শিলা। তো আগ্নেয় শিলা হচ্ছে সবচাইতে প্রাচীন শিলা। তো আগ্নেয় শিলা প্রাচীন শিলা কেন? তো সবার প্রথমে শিলার যে রূপটি হয় আগ্নেয় শিলা, এবং এরপর সেটি কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে বা বিভিন্ন যে আবহ বিকারের ফলে সেটি পাললিক শিলায় কিন্তু রূপান্তরিত হয়, এবং পাললিক শিলায় রূপান্তরিত হওয়ার পর সর্বশেষ রূপান্তরিত শিলায় কিন্তু পরিণত হয়। তো এই রকম ক্রম অনুযায়ী কিন্তু চলে থাকে। নেক্সট দেখো, বাহুমনি রাজবংশের প্রতিষ্ঠা থেকে ভীষণ পরিমাণে এক্সাম এসছে, এবং লাস্ট যে কটা কনস্টেবলের এক্সাম হয়েছে তো সেখান থেকে কিন্তু এই প্রশ্নটি কমন ছিল। তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ, আলাউদ্দিন হাসান বাহমান শাহ। তো ইনি কিন্তু বাহমানি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। নেক্সট, সম্প্রতি কারা রসায়নবিদ্যায় 2023 সালের নোবেল পুরস্কার ভূষিত হয়েছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। রসায়নবিদ্যায় সম্প্রতি 2023-এর যে নোবেল পুরস্কার সেখানে ভূষিত হয়েছেন কারা? সঠিক উত্তর অপশান ডি, বি এবং সি উভয়ই, অর্থাৎ লুইস ইগুয়েন্স বরুস এবং অলেক্স ইভানোচিভ একিমন্ড। তো অলেক্স ইভানোচিভ একিমন্ড এই দুজন প্রার্থী কিন্তু এই নোবেল পুরস্কার জয়ী হয়েছেন, যেটি রসায়নবিদ্যায় দেওয়া হয়েছে। নামগুলো একটু খেয়াল রাখবে, অবশ্যই অপশন দেখলে কিন্তু তোমাদের মনে পড়ে যাবে। নেক্সট, বায়ুর ঘনত্ব কমলে চাপ কি হয়? তো বায়ুর যদি ঘনত্বটা কমে যায় তো সেক্ষেত্রে চাপের কি পরিবর্তন হবে সেটা কিন্তু বলা হয়েছে। তো মনে রাখবে, যদি বায়ুর ঘনত্ব কমে যায় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চাপ কিন্তু কমে যাবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আমরা কিন্তু টপ 50 প্রশ্ন কিন্তু কভার করলাম। এই 50-এর মধ্যে তুমি কত স্কোর করতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং আমরা ফুড সাব ইন্সপেক্টর এক্সামকে টার্গেট রেখে প্রত্যেক দিন কিন্তু প্রত্যেকটি টপিক ওয়াইজ কিন্তু মক টেস্ট পর্ব আমাদের চলছে। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে নিয়মিত ক্লাসগুলি করার চেষ্টা করবে, এখান থেকে এক্সামে কিন্তু প্রচুর প্রশ্ন তোমরা কমন পাবে।